স্বাগত জানাচ্ছি দেশ সন্ধ্যার আয়োজনে। আপনাদের সাথে আছি আমি সুরভি তরণী। আজকে আমরা দেশ সন্ধ্যার আয়োজনে কথা বলবো কি ষড়যন্ত্র হচ্ছে এই প্রসঙ্গে, এবং আলোচনার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন নীলোফার চৌধুরী মনি এমপি, সংসদ সদস্য বিএনপি, এবং দর্শক আমাদের সাথে আরও একজন আলোচক কামাল উদ্দিন সবুজ উপস্থিত হওয়ার কথা রয়েছে। তিনি উপস্থিত হতে হতে আমরা আপাতত নীলোফার চৌধুরী মনি এমপির সাথে আলোচনা শুরু করে দিতে চাই। মনি আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের দেশ সন্ধ্যার আয়োজনে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাহেব বলেছেন যে চারিদিক থেকে ষড়যন্ত্র হচ্ছে। এখন কথা হচ্ছে যে সাথে উনি এটাও বলেছেন যে কিছু পাওয়ার হতাশা প্রকাশ না করে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানিয়েছেন। আবার এদিকে অলি আহমেদও তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র হতে পারে বলে কিছুদিন আগে ওপেন পরামর্শ দিয়েছেন। আসলে হচ্ছে কি, ষড়যন্ত্র কি নিয়ে হচ্ছে, কে বা কারা এটার সাথে সম্পৃক্ত, একটু জানতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, ষড়যন্ত্র যে হচ্ছে এটা তো বাংলাদেশ এমন একটা জায়গায় এমন দাঁড়িয়ে আছে যে এই দেশ নিয়ে সব সময় ষড়যন্ত্র চলছেই। হচ্ছে বললে ভুল হবে, শুধু ষড়যন্ত্রের উপরে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। সেই ষড়যন্ত্র বিভিন্নভাবে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন সময় হয়। 15.5 বছরের একটা ফ্যাসিস্ট সরকার, তার আগে 2 বছর অনির্বাচিত সরকার, এগুলো কিন্তু সবই ষড়যন্ত্রেরই ফসল। তারপরে 2 বছরের ইন্ট্রিম, 15 বছরের ইন্ট্রিম সরকার, 1.5 বছরের, সেই সব কিছু মিলে আপনার প্রায় 20 বছরের মতো একটা দেশে গণতন্ত্রহীনতার মধ্যে দাঁড়িয়ে থাকার পরে যে নির্বাচনটা হয়েছে গত 5 মাস আগে, সেইখানে বাংলাদেশের জনগণ এত আবেগ আপ্লুত ছিল যে দেশের অন্তত এইবার অন্তত কি ভালো কিছু হবে, ভালো কিছু করবে, এবং সরকার প্রাণান্ত চেষ্টা করছেন ভালো কিছু করার জন্য। প্রত্যেকটা সেক্টরে নির্বাচনী ইশতেহারে যে কথা বলেছিলেন সেগুলো রাখার চেষ্টা করছেন। তারপরেও এক ধরনের মানুষ আছেন, এক ধরনের দলগুলো আছেন যে যারা ষড়যন্ত্র আগেও ছিলেন, এখনো আছেন। যেমন ধরেন যে 2 মাস একটা সরকার অতিবাহিত করার আগেই যখন বলা হয় যে এই সরকার পৃথিবীর শ্রেষ্ঠতম অজনপ্রিয় সরকার, সো এখান থেকেই বোঝা যায় যে তারা মানে একটা সরকারের মানে স্থিত হলো না, তার আগেই অজনপ্রিয়তা যারা দিয়ে দিল। এবং কথায় কথায় অনেকেই বলে, আপনি দেখবেন যে যেভাবে আওয়ামী লীগ তাড়িয়েছি সেইভাবে আমরা বিএনপি তাড়াবো, এগুলো কিন্তু নতুন কথা না। প্রতিদিনই একটার পর একটা হচ্ছে। এবং দেখেন যে আন্দোলনগুলো, কয়েকদিন আগে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে যে আন্দোলনটা হলো, আপনি হতে পারে যে শিক্ষামন্ত্রী একা তো একটা জিনিস করতে পারে না, হতে পারে সেই দিন পরীক্ষাটা পিছালে ভালো হতো সবার জন্য, কিন্তু মানুষের ছোটখাটো ভুল শুদ্ধ হতেই পারে, আর ওনার একার এখতিয়ারও নাই। তো সেইখানের জন্য কিন্তু এত বড় আপনার হালকা জ্বরের জন্য যদি আপনি কুইনাইন খাইয়ে দেন বা অ্যান্টিবায়োটিকে চলে যান, তাহলে অ্যান্টিবায়োটিকের সময় আপনি কি দিবেন? তো সেখান থেকে বোঝা যায় যে যাচ্ছিল যে একদম সংসদ ভবন পর্যন্ত ঘেরাও টেরাও দিয়ে যে অবস্থা, দফাওয়ারি অবস্থা প্রকাশ করলেন। তো এইখান থেকে বোঝা যায় যে এরা তো আসলে নিজেরা এরকম করার কথা না। যারা মাঠে নেমেছেন তারাও জানে 5 মাসের সরকার, কিন্তু তাদের চোখে মুখে বাচন ভঙ্গিতে কিন্তু ওইটা বোঝায় না। তাদের বাচন ভঙ্গিতে জুলাই মাস চলছে আবার, হ্যাঁ, বাচন ভঙ্গিতে আপনার মনে হয় যে তারা একটা বিরাট কিছু করে ফেলবে, বিরাট কিছু পেয়ে গেছে। আমি আসবো আবার এই প্রসঙ্গে নীলোফার চৌধুরী মনি এমপি আপনার কাছে। তবে এরই মধ্যে আমাদের সাথে কামাল উদ্দিন সবুজ যুক্ত হয়েছেন। তিনি ব্যবস্থা পরিচালক ও প্রধান সম্পাদক বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস। আপনাকে স্বাগত জানাচ্ছি সবুজ ভাই আমাদের আয়োজনে। এবং আজকে আমরা কথা বলছি যে কি ষড়যন্ত্র হচ্ছে এই প্রসঙ্গে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন যে চারিদিক থেকে ষড়যন্ত্র হচ্ছে, এবং তাই কিছু না পাওয়ার হতাশা প্রকাশ না করে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনাও দিয়েছেন তিনি। আসলে সরকারের তো মাত্র 5 মাস হচ্ছে কিংবা 6 মাস পার হয়েছে, যেটা মনিয়াপাও বললেন। বাকি ষড়যন্ত্র কি আসলেই চলছে কিনা বা হচ্ছে কিনা, রাজনীতির মাঠ থেকে শুরু করে কূটনৈতিক অঙ্গন, কে বা কারাই এই ষড়যন্ত্রের ইন্ধন যোগাচ্ছে, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন বা কি খুঁজে পান আপনি, সবুজ ভাই? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে ষড়যন্ত্রের কথা বলছেন, বাংলাদেশ কিন্তু
আসলে আমি বলবো যে কখনোই ষড়যন্ত্রের বাইরে ছিল না। জি, মনে আপা সেটাই বিভিন্ন বলেছেন। সময় বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন সময় ষড়যন্ত্রের মধ্যে ছিল, বিভিন্ন প্রেক্ষিত তো ভিন্ন ছিল। তো আজকে দেখেন আমরা 16-17 বছরের একটা ফ্যাসিবাদী শাসনের মধ্যে ছিলাম। ওই সময়টা পুরোটাই একটা ষড়যন্ত্রের ফসল, ওই ফ্যাসিবাদী যে শাসনটা ছিল। এবং সেই ষড়যন্ত্রের ফলে বাংলাদেশের আপামর জনসাধারণ বিপদগ্রস্ত ছিল। এই দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, রাজনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, সব কিছুকে, গণমাধ্যমকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তো কাজেই 24-এর 5ই আগস্টের পরে বাংলাদেশ যে নতুন করে একটা সুযোগ পেল, এই এখন এই যে ষড়যন্ত্রের কথা, যেটা রুহুল কবির রিজভী সাহেব, যিনি সরকারি দলে মানে বিএনপির একজন অত্যন্ত দায়িত্বশীল নেতা এবং উনি গুরুত্বপূর্ণ নেতা, এই কারণে যে আমরা দেখেছি গত 16-17 বছরে ওনার যে অবদান, উনি যেভাবে ওনার দলের স্বার্থে নিজের জীবনকে অলমোস্ট মানে মানে রিস্কের মধ্যে রেখে এভাবে যেভাবে করেছেন, এবং উনি নিশ্চয়ই, উনি ওয়েল ইনফর্ম একজন মানুষ এবং ভালো রাজনীতিবিদ, উনি নিশ্চয়ই এমন কিছু আজ করছেন যেখানে উনি ষড়যন্ত্রের অনেক কিছু দেখতে পাচ্ছেন। অনেক সময় সব কিছু তো আর পাবলিকলি বলা যায়ও না, ওনার কাছে হয়তো সে এ ধরনের তথ্য থাকতেও পারে। আমরা যেটা দেখছি গণমাধ্যম কর্মী হিসেবে, দেখেন এই ষড়যন্ত্রটা কিন্তু এই যে 5 বছরের একটি সরকার একটি সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে একটা ক্ষমতা মাত্র এসে ওনাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ওনারা কাজ শুরু করেছেন। এর বাইরেও আমরা কিছু কিছু চ্যালেঞ্জ উনি ফেস করছেন। এর বাইরে সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশে যে দীর্ঘদিন গণতন্ত্রহীনতা ছিল, বাংলাদেশে যে অর্থনৈতিক যে লুটপাট হয়েছে, এত বড় চ্যালেঞ্জ নিয়ে এই সরকার যাত্রা শুরু করতে না করতেই আপনার এমন সব বক্তব্য আসছে, সেখানেও তো সেগুলো তো খুবই অপ্রাসঙ্গিক এবং অযৌক্তিকও বটে। এই কারণে 5 মাস তো এত অল্প সময় যে আপনি এমন কোনো গ্রাউন্ড বাংলাদেশে এখন পর্যন্ত তৈরি হয় নাই যে আপনি এটা বলার সুযোগ তৈরি হয়েছে যে আপনি দরকার হলে আরেকটি গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে বিতাড়িত করতে হবে। তো কাজেই এবং বাংলাদেশের মানুষের মধ্যে এই ধরনের কোনো বিষয় তৈরিও হয়নি। তো ষড়যন্ত্রটা তো ওই জায়গার মধ্যে, এবং আমরা বিভিন্ন বক্তব্যও দেখতে পাচ্ছি। কিন্তু কামালউদ্দিন সবুজ, আরেকটি গণ অভ্যুত্থানের কথা এই পরিস্থিতিতে আসছেই বা কেন? আমি সেই কথায় আসছি। আমার কথা হচ্ছে সেখানটার মধ্যে আমাদের দেখতে হবে, তাইলে তাদের এখানে সরকার নিশ্চয়ই এটা অবগত আছেন, যেহেতু একটা সরকারে থাকলে তাদের নানা ধরনের সোর্স থাকে, নানা ধরনের আপনার মানে তথ্য জানার থাকে, সুযোগ থাকে। আমি তো মনে করি যে যে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে এটাকে উড়িয়ে দেওয়া উচিত হবে না। কারণ আবার অলি আহমেদের কথা আপনি বলছেন, উনি এর আগেও বেশ কয়েকবার উনি বলেছেন। আসলে আমি মনে করি বাংলাদেশকে নিয়ে তো সবসময় দেশে বিদেশে ষড়যন্ত্র ছিল, এখনো আছে। আপনার যারা ফেসিবাদী যারা চলে গেছেন, তাদের অনেক লোকজন দেশে আছে, বিভিন্ন, শুধু দেশে না, তারা বিভিন্ন জায়গায় বসে আছেন, এবং প্রশাসন থেকে শুরু করে সব জায়গায়। আজকে যে সরকারটা পরিচালনা হচ্ছে, সরকারের ভিতরে তো আছে, ভিতরে আছে, সরকারের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেসব ভিতরে লোকগুলো আছে। তো কাজে কারা কি করছে সেই ব্যাপারগুলি দেখার বিষয়ে এদের তথ্য থাকতে পারে। তো কাজে এই ব্যাপারে সতর্ক হওয়ার খুবই দরকার আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে তারেক রহমান সাহেবের নেতৃত্বে যে সরকার যে যাত্রা শুরু করলো, যাত্রাটা অন্তত ভালোই তো হয়েছে, এবং ওনার যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সেই হিসাবে অনেকগুলি কার্যক্রমকে ওনারা বাস্তবায়িতও করেছে এবং করছে। এর মধ্যে এমন কি মানে আপনার শুরু হয়ে গেল, এমনকি ওনারা দেখতে পেল যে গণ অভ্যুত্থানের মতো মানে ডাক দিতে হলো, বা ডাক দেওয়া না মানে আপনার মানে গণ অভ্যুত্থান করতে হবে, এই ধরনের কথা। এগুলো হয়েছে কি, এগুলো এক ধরনের সমাজে যে রাজনৈতিক প্রক্রিয়া শুরু হলো, গণতান্ত্রিক যে রাজনীতির সূচনা হলো নতুন করে, এটাকে ব্যাহত করার জন্য কোনো ধরনের কারো আমার মনে হয় আপনার এই ধরনের পরিকল্পনা থাকতেও পারে। তো কাজে আমি যেটা বলবো, এটা এবং দেশে এবং বিদেশে দুই দিকেই থাকতে পারে। আপনার যদি যারা আজকে বিরোধী দলের মধ্যে থেকে যদি কথা হয়, আবার যদি যারা ফেসিবাদী চলে গেছে, এই কথার মধ্যে যদি মিল খুঁজে পাওয়া যায়, যদিও দুইটা ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম, সেটাও তাহলে ভেবে দেখা দরকার বর্তমান সরকারে যারা আছেন। এই জন্য আছেন কারণ তারা তো একটা 2/3 মেজরিটি নিয়ে, তাদের 31 দফা নিয়ে তারা জনগণের কাছে গিয়েছেন, এবং সেই ম্যান্ডেট অনুযায়ী তারা ক্ষমতায় বসছেন। কাজে এখন কাজ হবে যে জনগণকে তাদের দেওয়া প্রতিশ্রুতিগুলি বাস্তবায়িত করে তাদেরকে বেনিফিট দেওয়া, বাংলাদেশকে একটা
মানে স্থায়ী স্টেবল করা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আপনার সুরক্ষিত করা, বাংলাদেশের মানুষের আইন মানে জানমালের নিরাপত্তা বিধান করা, এই কাজগুলি যাতে না করতে পারে সেই জন্য মনে হয় এই কথাগুলি বলা হচ্ছে এবং একটা ডিসরাপটিভ কথাবার্তা শুনছি আমি। আরেকটা হচ্ছে যে গতকালকে আমরা যেটা দেখলাম, মাননীয় প্রধানমন্ত্রী যিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাহেব, ওনার যে শরিক দলগুলো ছিল যারা আপনার যে সংগ্রামে মানে উনি যে ফেসিবাদী যে আন্দোলন হয়েছে সেই তাদের সহযোগী ছিল, মানে বিএনপি সহযোগী ছিল, যারা নির্বাচনও ছিল, তাদেরকে উনি গতকাল যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন নৈশভোজের, এবং সেখানেও কথাবার্তা হয়েছে। যেটা আমরা দেখতে পেলাম যে সেখানে উনি বলেছেন যে যারা শরিক ছিলেন তাদের সরকার পরিচালনায় তাদেরও মতামত নেওয়া হবে, এবং এটা একটা ভালো দিক যে এই যে আপনার উনি সরকার পরিচালনার ক্ষেত্রে এবং রাজনীতিকে সুশৃঙ্খল করার জন্য, রাজনীতিকে স্থায়িত্ব দেওয়ার জন্য, গণতন্ত্রকে স্থায়িত্ব দেওয়ার জন্য এই যে অন্যান্য রাজনৈতিক দলেরও উনি মতামত গ্রহণ করবেন, এই যে একটা, এবং উনি জাতীয় সরকারের যে কথা বলেছিলেন এটার অনেককে উনি আপনার ক্যাবিনেটেও নিয়েছেন, ভবিষ্যতে হয়তো নিতে পারেন উনি, এটা পার্লামেন্টারি গভর্নমেন্ট ফর্ম অফ গভর্নমেন্টে যে কোনো সময় যে কাউকে নিতে পারেন। তো কাজে আমরা এটাও একটা পজিটিভ দেখবো এই কারণে যে অনেককে যদি আপনি অ্যাকোমোডেট করেন, যেটা তারেক রহমান সাহেব বলেছেন, তো সেখানে তাহলে ষড়যন্ত্র যারা করছেন তাদের ষড়যন্ত্র অনেকাংশে আমার মনে হয় মার খেয়ে যেতে পারে যদি সবাই সচেতন থাকে। এখানে তো রাজনীতি দিয়ে কাজটা করতে হবে, আর যেখানে রাজনীতির বাইরে অন্য কোনো ষড়যন্ত্র যদি থেকে থাকে সেগুলো নিশ্চয়ই সরকারের তো অনেকগুলি উইংস থাকে, ওনারা জানেন সেগুলি। আমি মনে করি বাংলাদেশের মানুষের স্বার্থে এই ষড়যন্ত্রগুলিকে মোকাবেলা করে বাংলাদেশের যে গণতান্ত্রিক যে যাত্রা শুরু হয়েছে এটা যাতে ব্যাহত না হয় সেজন্য আমাদের সবাইকে সজাগ থাকা দরকার। জি, ধন্যবাদ কামালউদ্দিন সবুজ, আপনার বক্তব্য পরিষ্কার। এই পর্যায়ে নীলুফার চৌধুরী মনি এমপি, আপনি আসলে কি মনে করেন এই যে নৈশভোজ হয়ে গেল গতকালকে, আসলে ষড়যন্ত্রের সংখ্যার মধ্যে এই ভোজ কি বিশেষ গুরুত্বপূর্ণ, বিশেষ করে ষড়যন্ত্র মোকাবেলার প্রস্তুতির জন্য এই ভোজের আয়োজন করা হয়েছে কিনা, কিংবা এই যে আমাদের তারেক রহমানের একটু স্বাধীন চেতা মনোভাব, এটাকে পুঁজি করেও আবার ষড়যন্ত্র হতে পারে কিনা, আপনার কি মনে হয়? দেখেন, প্রথমে এটা দুঃখজনক। নৈশভোজ একটা মানুষ যখন পাঁচজন আমরা, আপনি আজকে দাওয়াত দিয়েছেন, কোনো কারণে আমাদের সময় বেশি লাগতে পারে, তো দাওয়াতের সঙ্গে কাজের সাথে তো খাওয়াও যায়। বিদেশে এটা অহরহ হয় যে ওয়ার্কিং মিটিং হয়, তো এতদিন পরে একটা দল ক্ষমতা দায়িত্ব হাতে নেওয়ার পরে তাদের সঙ্গে প্রথম মিটিং হচ্ছে, সেখানে তো একটা খাবার তো মিনিমাম থাকেই। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এমন একজন প্রধানমন্ত্রী যিনি যত খরচ কম করা যায়, আপনারা দেখেন যে সংসদে আমাদের নৈশভোজটাকে বাতিল করে দিলেন উনি, যে এত টাকা খরচ করার দরকার নাই, একবেলা না খেলে কিছু হয় না। সেই জায়গায় উনি যেহেতু ডেকেছেন অনেকক্ষণ লম্বা মিটিং, যেহেতু তাদের সাথে একটা অনেকটা সময় গিয়েছে যে বসা হয় নাই, 4-5 মাস গিয়েছে, সেই কারণে সময় বেশি লাগবে দেখেই এটা নৈশভোজটার খাওয়া, আর কিছু না দেওয়া। সেটার জন্য এইখানে না, আমি মনে করি যে প্রতি মাসেই যাদের সাথে জোট আছে তাদের সাথে বসা জরুরি। তো যেহেতু সময় হয় না, আর দেশের অবস্থা ওরকম ছিল না, আপনার আন্তর্জাতিক যুদ্ধ, তেল সংকট, তারপরে আরও হামের টিকা, এগুলো সব কিছু নিয়েই যে সরকার ভীষণ ব্যস্ততায় কাটিয়েছে 4-5 মাস, যে কারণে মিটিংটা দেরি হয়েছে। তো সেটা আমি মনে করি যে এটা বিএনপি আগেও কন্টিনিউয়াসলি মান্থলি বসেছে, এখনও তাই বসবে, এরপরে থেকে হয়তো বা এরকমই হবে। এটার সঙ্গে যে ওই ভয় থেকে বা কিছু থেকে, এগুলা ঠিক না, একদমই ঠিক না। কারণ এটা জোটেরও একটা কথা যে আমাদের ডাকছে না, আমাদের হয়তো অবমূল্যায়ন করছে, এই ধরনের কথা যাতে না হয়। জোট তো একটা নিজেদের মতো হয়ে যায়, যে একটা আপনার টার্গেট নিয়ে তারা জোট করে, সেই টার্গেটটা যতদিন বলবৎ থাকে জোট থাকে। আপনি দেখেছেন এটাও যে জোটের একজন আসেন নাই, একটা দল আসেন নাই, তো এরকম যে যার যেটা যুক্তিযুক্ত যতক্ষণ মনে করেন ততক্ষণই একসাথে থাকেন। তো তাদের সাথে কাজ করাটা নতুন কিছু না, এটা পুরানো জিনিসই ঝালাই করা যায়। তো এটার সঙ্গে আপনার ওটার কোনো সম্পর্ক নেই। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যেটা বলছেন যে অন্য কোনো ভাবে, অন্য কোনো, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর স্বাধীন চেতা মনোভাবকে পুঁজি করে আবার এটিকে কেউ পুঁজি করতে পারে কিনা, সেটা করতে পারে, যদি করে সেখানে তো কিছু বলার নাই। কারণ আমরা নিজেরাও ওনাকে নিয়ে ভীত যে উনি আসলে অনেক কিছুই তোয়াক্কা করছেন না। উনি যেভাবে অনেক দিন বিদেশ থাকলে হয়তো এরকমই হয়, উনি দেশের বাইরে, তাও ব্রিটিশের মতো দেশে উনি 17 বছর ছিলেন,
তো সেই জন্য উনি হয়তো বা সবাইকে আপন মনে করে উনি কাজ করছেন, কিন্তু সবাই তো এর মধ্যে শত্রুপক্ষ ঢুকে গেলে কিচ্ছু করার নাই। তো সেটা নিশ্চয়ই সবাই অলি আহমেদের মতো ঝানু পলিটিশিয়ান বলেছেন, আরও অনেকেই বলেছেন, আমরাও বলছি, উনি নিশ্চয়ই এটা মাথায় রাখবেন বলে আমরা আশা করছি। নিশ্চয়ই আবারও আসবো আপনার কাছে। নীলুফা চৌধুরী মনি এমপি এবং কামাল উদ্দিন সবুজ, আপনিও থাকেন আমাদের সাথে। আমরা একটি বিরতির পরে ফিরে আসতে চাই দেশ সন্ধ্যায়। দর্শক, দেশ সন্ধ্যা থেকে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকবেন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ সন্ধ্যার আয়োজনে। আজ আমরা আলোচনা করছি কি ষড়যন্ত্র হচ্ছে এই প্রসঙ্গে, এবং এ পর্যায়ে নীলুফা চৌধুরী মনি এমপি, আপনার কাছে জানতে চাই যে আসলে আমরা দেখতে পাচ্ছি যে সরকারের পক্ষ থেকে খুব বড় কোনো প্রতিক্রিয়া না দেখালেও এখন সোশ্যাল মিডিয়াগুলোতে বা সোশ্যাল হ্যান্ডেলে প্রধান আলোচ্য বিষয় হচ্ছে যে শেখ হাসিনার দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ঘোষণা এবং এর রাজনৈতিক প্রভাব। এখন প্রশ্ন হচ্ছে যে আবার সাম্প্রতিক সময় তিনি আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকারে জানিয়েছেন ফাঁসির রায় ও বিভিন্ন মামলা মাথায় নিয়ে তিনি দলের জ্যেষ্ঠ নেতাদের সাথে দেশে ফিরে স্বেচ্ছায় আদালতের মুখোমুখি হতে চান। আসলে বাস্তবতা কতটুকু দেখতে পান আপনি নীলুফা চৌধুরী মনি? দেখেন, আমার কথা হচ্ছে, ওনাকে তো কেউ যেতে বাধ্য করে নাই, উনি নিজের ইচ্ছাতেই চলে গিয়েছেন। আমরা সেটাই বুঝবো, কারণ কোনো চাপ প্রয়োগ হয় নাই যে ওনাকে যাওয়ার জন্য। ওনাকে ক্ষমতা থেকে নামার জন্য চাপ প্রয়োগ হয়েছিল, ওনাকে যাওয়ার জন্য। বরং দুই সরকার, ইন্টারিম সরকার এবং বর্তমান সরকার, তারা ইতিমধ্যে তারা চেষ্টা করে যাচ্ছেন যাতে তাকে ফিরিয়ে আনা যায় বাংলাদেশের আইনের বিধি মোতাবেক। কিন্তু প্রতিবেশী রাষ্ট্রের সাথে যদিও আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে, তারপরেও তারা দিতে অস্বীকৃতি জানাচ্ছেন, যে এই কারণে যে তার জীবন নাশের তারা হুমকি মনে করছেন ইত্যাদি ইত্যাদি। সেইখানে যাকে সরকার, দুই সরকারই আনার চেষ্টা করেছেন, সেইখানে তার হঠাৎ ঘোষণা দেওয়ার কারণটা কি আমি জানি না। তো ঘোষণাই যদি দেয় তো ওনার ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করার কি দরকার? উনি আসুন না, আজকেই আসুন, সমস্যা কোথায়? আমি তো সমস্যা দেখি না। উনি বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের আইনের প্রেক্ষাপটে, আইনে যা হয় এটাই প্রথম না যে কোনো সাবেক রাষ্ট্রপ্রধান জেলে যান নাই। এর আগেও গিয়েছেন, এর আগেও জেল খেটেছেন। দেশের হচ্ছে বেগম খালেদা জিয়াকে বিনা দোষে জেল খাটিয়েছেন বছরের পর বছর। সেইখানে তার আসলে আইনের মাধ্যমে যেটাই হোক, বিচার যা হবে সেটাই জনগণ মেনে নিবে, তারা মেনে নিবে। এই দেশের প্রতি যাদের, এই দেশের সংবিধানের প্রতি শ্রদ্ধা আছে যাদের, প্রত্যেকেই মেনে নিবে। তো সেইখানে আমরা তো আশাতে কোনো বারণ করি নাই। তো উনি কাকে ভয় দেখাচ্ছে যে আমি এটাই বুঝি না, আমার হিসেব মিলে না। আচ্ছা, এটা কি এমন হতে পারে যে এটি রাজনৈতিক অস্থিরতা বা বিশৃঙ্খলা সৃষ্টির একটি কৌশলও হতে পারে? আপনাদের কি এটা এক ধরনের বিশৃঙ্খলা করার জন্য, এক ধরনের, এটা এমনও হতে পারে যে তার নিজের কর্মীদেরকে উজ্জীবিত রাখার জন্যও হতে পারে। আমি শুধু নেগেটিভ বলবো সেটাও না, সে প্রত্যেকেই তো চায় তার দলটা টিকে থাকুক। সেই কর্মীদের, ঝিমিয়ে পড়া কর্মীদেরকে উজ্জীবিত রাখতেও এটা বলতে পারে। চরম ষড়যন্ত্র মাথায় নিয়েও এটা বলতে পারে যে আমি চেষ্টা করব, আমি পারি না পারি, চেষ্টা করব। কিন্তু আমি সর্বশেষ চেষ্টাটা বলি, তারা কিন্তু এই 23শে জুন তাদের প্রতিষ্ঠাবার্ষিকী দলে, সেই সময় তারা ঘোষণা দিয়েছিল সমস্ত বাংলাদেশে তারা মিছিল করবে, তারা জঙ্গি মিছিল করবে, তারা তাদের হিসাব বুঝে নেবে। কিন্তু আমরা পরবর্তীতে কি দেখলাম, কোথাও কোনো মিছিল তারা করেন নাই। তো এই যে এই ধরনের ফাঁকা বুলি, আওয়ামী লীগ একটা বড় সংগঠন ছিল, আমি অস্বীকার করছি না, একটা বড় সংগঠনের ফাঁকা বুলিটা আসলে কিন্তু ভালো না। সংগঠনের আরো দেউলিয়াত্ব প্রকাশ পায়, সেটা না পাক আমরা চাই। সংগঠন, আমি এটাও চাই একজন গণতান্ত্রিক দেশের মানুষ হিসেবে, নাগরিক হিসেবে, যে তার দল যদি আইনত, যদি তার দল ডিগ্রি পায় তাহলে তার ব্যান থেকে সে উদ্ধার হোক, যদি আইনত। তো সেটাও আমি চাই। সেই জায়গায় যদি তারা নিজেরাই ঠুনকো হয়ে যায়, আমাদের তো কিছু বলার নেই। জি, ধন্যবাদ নীলুফা চৌধুরী মনি। এ পর্যায়ে একটু কামাল উদ্দিন সবুজ, আপনার ব্যাখ্যাটা একটু শুনতে চাই। এই যে শেখ হাসিনার দেশে ফেরা অথবা না ফেরা, কিংবা রাজনৈতিক ষড়যন্ত্র কিংবা রাজনৈতিক অস্থিরতা বা বিশৃঙ্খলার কথাই যদি বলি না কেন, আপনি আসলে এটি কিভাবে ব্যাখ্যা করতে চান? প্রথম কথা হচ্ছে যে আমরা জানি যে উনি যখন এখান থেকে 5ই আগস্টে চলে গেলেন, উনি কিন্তু উনি যে চলে যাবেন উনি এটা ভালো করেই জানেন। এটা হলো আমার বিশ্লেষণ। এবং সে যাওয়ার পথ উনি সবসময় রেডি রেখেছেন। যাওয়ার আগে আমরা অনেকগুলি, আমাদের প্রাণ গেল,
আমাদের অনেক ছাত্র জনতা, অনেক রাজনৈতিক নেতা কর্মীর এখানে অনেক বড় ধরনের ব্লাডশেড হলো, এবং এই ধরনের একটা ব্লাডশেডের পরে উনি মানে চলে গেলেন এমন এক দেশে, যে দেশের আমাদের দেশে জনগণ মনে করেন যে ওই দলটি এবং উনি যার কথা বলছেন শেখ হাসিনা নিজেও ওই দেশের প্রেসক্রিপশনে বাংলাদেশকে চালাতে চেয়েছিলেন এবং চালিয়েছেন। তো বাংলাদেশ তো একটা স্বাধীন সার্বভৌম দেশ, বাংলাদেশ চলবে তো বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার ভিত্তিতে, গণতান্ত্রিক রীতিনীতির ভিত্তিতে। তো কাজে আজকে উনি যে কথা বলছেন ডিসেম্বরে আসবেন, এখন ডিসেম্বর কেন উনি এই মাসটা কেন ওনার বলতে হলো, এটা ঠিক আমি ওভাবে আমি জানি না ঠিক, তবে আমার কাছে যেটা মনে হচ্ছে ডিসেম্বর তো আরও দেরি আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে উনি এবং এবং সাবেক যিনি আসাদুজ্জামান খান কামাল ওনাদের অনেকের ব্যাপারে অনেক রায়ও হয়ে গেছে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আমরা জানি। তো এর মধ্যে আমরা সরকারি ভাষ্য আমরা দেখেছি যে উনি যদি যে ডিসেম্বরকে আসা এবং কে কেন্দ্র করে যেই ধরনের কথাবার্তা সোশ্যাল মিডিয়া সহ যেটা আপনি বলছেন বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে, ইন্টারভিউ দেওয়া হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব বলেছেন উনি যদি দেশে আছেন ওনাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে। অলরেডি রায় তো একটা হয়েছে, আরও তো কেস আছে। এবং আপনি জানেন যে সমালোচকরা বলছেন যে বিচারকে অ্যাভয়েড করার জন্যই নাকি এই ধরনের কথা আবার একটু মানে যে বিচারের রায়টার কথা বলছেন আপনি, যে মানবতা বিরোধী অপরাধের রায় মৃত্যুদণ্ডের রায় হয়েছে, এই বিচারকে অ্যাভয়েড করার জন্যই এই ধরনের অস্থিরতার প্লট তৈরি করা হচ্ছে, এই ধরনের রাজনৈতিক কৌশল অবলম্বন করা হচ্ছে, অনেকে এটাও বলছেন সমালোচকরা। আমি একটা কথা হচ্ছে যে বাংলাদেশ এই যে আপনার শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল সহ তারা যারা ভারতে আসছেন তাদের ব্যাপারকে তাদেরকে ফেরত পাঠানোর জন্য অলরেডি চিঠিও দেওয়া হয়েছে, এটা আমরা জানি। আমাদের সরকারি ভাষ্য মতে আমরা জানি। এবং এখানে আমরা জানেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের এক্সট্রাডিশন ট্রিটি আছে এবং প্রত্যর্পণ চুক্তি আছে। তারপরে আপনার একটা কূটনৈতিক চ্যানেলেই বাংলাদেশ এটা করার চেষ্টা করছে, এবং এটাই হলো আপনার নীতি, এটাই হলো রীতি আর কি। তো কাজেই এখানে শেখ হাসিনা যেসব কথাবার্তা মাঝে মাঝে বলছেন, এই কথাগুলি ভারতের কেন্দ্রীয় সরকারের যে মুখপাত্র উনি যেসব কথাবার্তা বলছেন বিভিন্ন সময় ওনার আশাকে কেন্দ্র করে, ওগুলো কিন্তু একদম অস্পষ্ট, ওগুলোর মধ্যে কোনো সারবত্তা নেই। উনি বলছেন যে আমরা এটার আইনগত দিকগুলি খতিয়ে দেখছি, আইনগত দিক তো এক্সট্রাডিশন ট্রিটি আছে, ওনার নামে বাংলাদেশকে ফেরত পাঠিয়ে দিলে হয়। বাংলাদেশের উনি যদি বাংলাদেশের আইনে বিশ্বাস করেন শেখ হাসিনা, উনি যদি বাংলাদেশের গণতান্ত্রিক রীতি, তাহলে ঠিক আছে, আইন আছে, আদালত আছে, ওনার যে বিচার হবে সেটা উনি মেনে নেবেন, কারণ আইনের মাধ্যমে তো ওনাকে পরিশুদ্ধ করতে হবে। তো কাজে সেই চ্যালেঞ্জ উনি নেওয়া উচিত আমি মনে করি, বাংলাদেশের মানুষ মনে করেন। আর ওনার মনের মধ্যে যদি এটা থাকে যে তা ওনার যে রায় হয়ে গেছে যেটা আপনি বললেন, এটাকে অফসেট করার জন্য, এটাকে মানে যাতে এটা কার্যকর না হয়, এটাকে যাতে ভুলুণ্ঠিত নষ্ট করে দেওয়া যায়, অফসেট করে দেওয়া যায়, তাহলে অন্য কোনো পরিকল্পনা আছে কিনা এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করলে বাংলাদেশে যে একটা অরাজকতার পরিস্থিতি সৃষ্টি করতে পারে, তাহলে সেই অ্যাডভান্টেজটা নেওয়া। আমরা একটা জিনিস আপনাকে মনে করিয়ে দিই, উনি চলে যাওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকার সময় অনেকগুলি আন্দোলন হয়েছে। এসব আন্দোলনগুলির যুক্তিকতা আছে কি নাই সেটা ভিন্ন আর একটা আলোচনা। এই আন্দোলনের মধ্যে প্রত্যেকটা প্রায় অলমোস্ট প্রত্যেকটা আন্দোলনের মধ্যে কিন্তু আমরা যাদেরকে ফেসিবাদী বলছি তাদের লোকজন ঢুকে পড়ে স্যাবোটাইজ করার চেষ্টা করতো। এগুলো গোয়েন্দা সংস্থার রিপোর্টও আছে এবং বিভিন্ন গণমাধ্যমে এসেছে। এই সরকারের আমলেও কিছুদিন আগে যেটা একটা আন্দোলন যেটা হয়েছে শিক্ষার্থীদের আন্দোলন, ওদের যে পয়েন্ট, এদের অনেকের আপনার যৌক্তিকতা হয়তো আছে, সেটা ঠিক আছে, কিন্তু এরা কিন্তু প্রত্যেকটা যে কোনো ইস্যুকে কেন্দ্র করে কোনো আন্দোলনের মধ্যে কিন্তু ঢুকে পড়ে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করে। আমরা এরকম দেখেছি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার্থী না এরকম লোকও খুঁজে পাওয়া গেছে। তো কাজেই বিষয়টা হচ্ছে যে কোনো আন্দোলনের নামে, যে কোনো কিছুর নামে, যেমন তাদের যে প্রতিষ্ঠাবার্ষিকী ছিল, যদিও আপনার আইনগতভাবে এই রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ আছে এখন, এই অবস্থার মধ্যে ওনারা 23 তারিখে তেমন কিছু করেন নাই। এবং উনি যে ওখান থেকে বসে হাক ডাক করছেন একজন সরকারের ঊর্ধ্বতন মানে ব্যক্তি, যিনি একজন উপদেষ্টা, উনি কিছুদিন আগে বলেছেন যে উনি এসব বলছেন আসলে ওনার নেতাকর্মীদেরকে এখানে আপনার উজ্জীবিত করার জন্য। হতে পারে এর বাইরেও থাকতে পারে, এটার মধ্যে ষড়যন্ত্র থাকতে পারে। অনেকে একজন জাতীয় পার্টির নেতাকে কয়দিন আগে আমি বলতে শুনলাম, যারা এই জাতীয় পার্টি যারা ওই ফেসিবাদীদের দোষর ছিল, উনি বলছেন যে শেখ হাসিনার আসলে এখানে গৃহযুদ্ধের একটা সংখ্যা দেখতে হবে। এগুলো কিন্তু আমার কাছে কিছুটা উস্কানিমূলক মনে হয়। বাংলাদেশ গৃহযুদ্ধ কিন্তু খুবই বিপজ্জনক একটা বিষয়।
আমরা বাংলাদেশ দেখেন এত কিছুর পরে দীর্ঘদিন পরে বাংলাদেশ কিন্তু মোটামুটি, আমি বলবো না যে 100% সব ঠিক হয়ে গেছে, একটা সম্ভাবনা। আপনি 16-17 বছর 18 বছরের একটা স্বৈরাচারী শাসনের, ফেসিস্ট শাসনের পরে আপনি সব কিছু আপনার 5 মাসে বা 6 মাসে আপনি সব কিছু একদম স্মুথ হয়ে যাবে তেমনটা আশা করা ঠিক তো হবে না। কিন্তু এই যে আরেকটা গৃহযুদ্ধের কথা উনি বললেন, যে জাতীয় পার্টির নেতা পাটোয়ারি, সাম পাটোয়ারি সাহেব, উনি যে বললেন এই কথার কি জন্য বললেন আসলে ওনাকে প্রশ্ন করা উচিত। কারণ আমরা তো বাংলাদেশকে শান্তিপূর্ণ বাংলাদেশ চাই, আমরা তো বাংলাদেশকে একটা অর্থনৈতিক সমৃদ্ধ বাংলাদেশ চাই, এবং গণমাধ্যমের স্বাধীনতার বিশ্বাস করি আমরা ওইভাবে বাংলাদেশ চাই, যেটা আমরা অনেক দিন থেকে বঞ্চিত ছিলাম। গণতান্ত্রিক প্রক্রিয়া চালু থাকুক আমরা চাই। তাহলে এই ধরনের অবস্থায় যদি আমরা বিশ্বাস করি, তাহলে আপনাকে একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে যেভাবে যে রীতিগুলি আছে সেভাবে চলতে হবে। এটা না করে আপনি কোনো ষড়যন্ত্রের মধ্যে দিয়ে কোনো একটাকে সুযোগকে কাজে লাগিয়ে এখানে অস্থিরতা তৈরি করা, এগুলো আমার মনে হয় বাংলাদেশের মানুষ আর বরদাস্ত করবে না। এবং 24 গণ অভ্যুত্থানের পরে যে সুযোগটা পেল রাষ্ট্র এটাকে কাজে লাগাতে পারছে কিনা আসবো এই প্রসঙ্গে আপনাদের দুজনের কাছেই। তবে দেশ সন্ধ্যা থেকে নিচ্ছি আরেকটি বিরতি, সাথেই থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি দেশ সন্ধ্যার আয়োজনে। আজকে আমরা কথা বলছি কি ষড়যন্ত্র হচ্ছে এই প্রসঙ্গে, এবং নীলোফার চৌধুরী মনি এ পর্যায়ে একটু প্রসঙ্গ চেঞ্জ করতে চাই যে স্থানীয় নির্বাচনেও সেনা মোতায়েনের বিধান চায় ইসি। আমরা সাধারণত জানি যে জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় সেনা মোতায়েন করা হলেও স্থানীয় সরকার নির্বাচনে এটি করা হয় না। আসলে আপনি আসলে এই বিধান চাই ইসির এই ধরনের মানে চাওয়ার সাথে আপনি কতটুকু একমত বা যৌক্তিকতা খুঁজে পান? আমি আসলে তার আকুতিটাকেই চিন্তা করছি, তার চাওয়াটা। সেটা হচ্ছে সম্ভবত ইসি আপনার সুনামটাকে খুঁজছে। কারণ এর আগের ইসিরা যেভাবে তাদের আন্ডারে যেভাবে স্থানীয় সরকার নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলোতে যে ধরনের সহিংসতা বলেন, যে ধরনের অন্যায় বলেন, এইসব হয়েছে, সেখান থেকে সরে আসতে হলে উনি হয়তো ভেবে নিয়েছেন যে সেনাবাহিনী থাকলে হয়তো উনি কিছুটা সুবিধা পাবেন এই জায়গায়। যে কারণ এখানে একটা আভ্যন্তরীণ সমস্যা থাকতে পারে, কারণ এটা তো স্থানীয় সরকার। তারপরে বিভিন্ন দলের একটা প্রেশার থাকতে পারে। তো সেই জায়গায় একটা ধরেন যাদের ক্ষমতা আছে, পেশি শক্তি, তাদের একটা প্রেশার থাকতে পারে না, থাকবে। তো সেই জায়গায় ইসি যদি এটা বলে, আমি খুব খারাপ চোখে দেখছি না। জি, এবং আমরা কিন্তু অনেক সময় দেখি যে নির্বাচন নিয়ে আস্থাহীনতা তৈরি হলেই সাধারণত সেনা মোতায়েনের কথাটা চলে আসে। আপনি কি বলবেন এটা নিয়ে? আস্থাহীনতা তো অনেকদিন ছিলই, অস্বীকার করার তো কিছু নাই। সর্বশেষ 24-এর নির্বাচন পর্যন্ত আমরা দেখলাম। এখন 26-এর যে নির্বাচনটা হয়েছে, সেই দিনও কিন্তু সকাল পর্যন্ত, দিনের অনেক সময় পর্যন্ত মনে হয়েছে, বলা হয়েছে, এরকম ইন্টারিম সরকারের থেকেও বলা হয়েছে যে এই নির্বাচনটা হতে পারে যে কোনো সময় সমস্যার সৃষ্টি করতে পারে, নির্বাচন নাও হতে পারে। আগের দিন পর্যন্ত এরকম হয়েছে। তো সেটা তো অনেক উত্তেজনার মধ্যে, অনেক রকম সমস্যায় আল্লাহর রহমতে ভালো একটা নির্বাচন হয়েছে। সেটা যে স্থানীয় সরকারে হবে, ইসি হতে পারে অতীতের দিকে তাকিয়ে এটা চেয়েছে, এমন হতে পারে। তার মানে কি এখনো আস্থাহীনতা রয়ে গেছে? ইসির থাকতে পারে, এটা আমরা তো এটা মনে করি না। সেটার সঙ্গে আবার এটাও বলি, প্রুফ না হলে তো অনেক কিছু বোঝাও যায় না। তাও ঠিক, প্রুফের তো একটা ব্যাপার আছে। জাতীয় নির্বাচনটা অনেক উত্তেজনার মধ্যে, অনেক রকম চোখের মধ্যে, অনেক রকম জিও পলিটিক্সের মধ্যে হয়ে গেছে। কিন্তু স্থানীয় নির্বাচন তো একদিনে হবে না, এটা স্টেপ বাই স্টেপ হবে। আপনার কি মনে হয় যে জনগণের মধ্যে এই আস্থাহীনতা তৈরি হয়েছে কিনা? না, জনগণের মধ্যে আস্থাহীনতা তৈরি হয়েছে আমি এটা মনে করি না। বরং জনগণ অত্যন্ত খুশি এই ব্যাপারে যে জনগণ ইতিমধ্যে একটা ভোট দিতে পেরেছে, তারা গিয়েছে। অনেক জনগণের মধ্যে আপনি দেখেছেন যে প্রায় 6 কোটি মানুষ ভোটই দেয় নাই। তো এই জনগণরা কিন্তু এরাও কিন্তু ভোট দিত, তার মিনিমাম 3 কোটি 4 কোটি মানুষ আরো ভোট দিত। সেই ভোটটা তারা দেয় নাই বা দিতে পারে না, এই জন্য যে কি হয় না হয় এক ধরনের একটা টেনশন থেকে যে ভোটের, কারণ আগের দিন পর্যন্ত যে ধরনের কথা বাতাসে ছড়িয়েছিল সেটার জন্য। তো এই কারণে জনগণ ভোট দিতে ভীষণভাবে ইচ্ছুক, অপেক্ষা করছে। কিন্তু ভোটটা আপনি কিভাবে নেবেন, কিভাবে হবে, এটা সরকার এবং ইসি এবং অন্যান্য দলগুলো, রাজনৈতিক দলগুলো, এরা বসে ঠিক করলে আমার মনে হয় যে ঠিক হবে।
জি, ধন্যবাদ নীলুফার চৌধুরী মনি এমপি। এ পর্যায়ে কামাল উদ্দিন সবুজ, আপনার মতামত একটু জানতে চাই যে স্থানীয় নির্বাচনে সেনা মোতায়েনের বিধান চায় ইসি, এবং এ প্রসঙ্গে যেটাই মনি আপা বললেন যে ইসি হয়তো আগের ইসির সময়কার যেভাবে সহিংসতা হয়েছে, অনিয়ম হয়েছে, বিশৃঙ্খলা হয়েছে, সেই কথা চিন্তা করে হয়তো সেনা মোতায়েনের বিধান চেয়েছে ইসি। আপনি আসলে এটিকে কিভাবে ব্যাখ্যা করবেন? না, ওনার যে বক্তব্য উনি দিয়েছেন, আমার সমালোচকরা, ওনার বক্তব্যের মধ্যে অনেকগুলি পয়েন্ট তো আছে। আমি যেটা দেখতে চাই যে গত ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচনটা হলো, সেই নির্বাচনে কিন্তু আমরা খুব স্বচ্ছ এবং শান্তিপূর্ণ দেখলাম, এবং এত শান্তিপূর্ণ নির্বাচন মনে হয় বাংলাদেশের ইতিহাসে খুব কমই হয়েছে। তো কাজেই এটা তো আমাদের বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য একটা শুভ লক্ষণ। কিন্তু কথা হচ্ছে যে সময় বা প্রেক্ষিত সবসময় ঠিক থাকে না, কারণ আপনি আজকে যে বিষয় নির্বাচন করেছেন সে যে ষড়যন্ত্র, যদি ষড়যন্ত্রের সেই ধরনের কিছু আভাস থেকে থাকে, যেহেতু সামনে যে স্থানীয় সরকার নির্বাচন, আমরা জানি যে স্থানীয় সরকার নির্বাচনের পার্টিসিপেশন অনেক বেশি থাকে আপনার, বিশেষ করে কারণ লোকাল পর্যায়ে নির্বাচনগুলো হয় এবং নানাভাবে। তো কাজেই ইসি যেই আপনার স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের যে ইয়েটা চেয়েছে, এটা এই জন্যই হতে পারে কয়েকটা কারণ। একটা হচ্ছে যে জাতীয় নির্বাচনটা ওনারা অনুষ্ঠিত করলেন, সেই জাতীয় নির্বাচনের ধারাবাহিকতায় তারা এটাকেও শান্তিপূর্ণ এবং সুষ্ঠু করতে চান, অত্যন্ত ভালো। এবং মনে করেন যে তারা যদি মনে করে থাকেন, নিশ্চয়ই তাদের এই ধরনের কোনো অ্যানালাইসিস বা আলোচনা আছে যে যদি স্থানীয় সরকার নির্বাচনে যদি সেনাবাহিনী মোতায়েন থাকে তাহলে নির্বাচনটা সুষ্ঠু এবং স্বচ্ছ হবে, শান্তিপূর্ণ হবে, এটা খারাপ কিছু না, যদিও এটা এখনো সময় আসে নাই। আর এর মধ্যে যদি যে ষড়যন্ত্রের কথা আপনি বলছিলেন, যারা ষড়যন্ত্রকারী যারা আছে দেশে, তারা যদি মনে করে যে তাদের মনের মধ্যে, তারা তো আমি একটা কথা বলার চেষ্টা করলাম, বিভিন্ন ঘটনা বলেন, বিভিন্ন বিষয়কে তারা কেন্দ্র করে তাদের ষড়যন্ত্রগুলোকে সফল করার চেষ্টা করেন। স্থানীয় সরকার, আমি যদি তর্কের খাতিরেও বলি, স্থানীয় সরকারকে কেন্দ্র করে তারা যদি নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার প্রয়াস পান, চেষ্টা করেন, সেই ক্ষেত্রে সেনাবাহিনী মোতায়েন যদি করে তাহলে সেই জায়গাটা অফসেট হয়েও যেতে পারে। আরেকটা হচ্ছে যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তো ডেফিনেটলি বড় ধরনের ভূমিকা থাকে স্থানীয় সরকার নির্বাচন বলেন, জাতীয় নির্বাচন করেন, সব কিছুর ব্যাপারে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশের মানুষের যেই এবং রাজনৈতিক দলগুলি, আসলে যদিও আমরা জানি যে স্থানীয় সরকার নির্বাচন এবার দলীয় ভিত্তিতে হবে না বলা হচ্ছে, কিন্তু তারপরেও রাজনৈতিক দলগুলো যারা বর্তমানে ফ্যাসিবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে যারা এখন ক্ষমতায় আছেন, বিরোধী দলে আছেন বা এর বাইরেও যারা আছেন বাংলাদেশের বিভিন্ন রাজ্যে, তাদের একটা বড় ধরনের ভূমিকা এখানে পালন করতে হবে। এই কারণে যে তারা তো বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে চালু রাখতে চায়, যদি চায় তাহলে স্থানীয় সরকার নির্বাচনও তো গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা বড় অংশ, তাহলে এটাকে তো শান্তিপূর্ণ এবং স্বচ্ছ করতে হবে তাদেরকে। তাহলে সেই দায়িত্বটা রাজনৈতিক দলগুলো আছে, নিশ্চয়ই তারা ওনারা ভেবে দেখবেন এবং করবেন, এটা আমাদের আশা। কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে সে ঘুরে ফিরে আমাদের সেই জায়গায় যেতে হয়। আমরা যেটা বলি যে রাজনীতিবিদরাও বলে যে জনগণই সকল ক্ষমতার উৎস, এবং যেহেতু জনগণই স্থানীয় সরকার নির্বাচন হোক, জাতীয় নির্বাচন হোক, সব জায়গায় তো জনগণই তো অংশগ্রহণ করে, তারাও নিশ্চয়ই একটা ভূমিকা রাখবেন, যেটা গত নির্বাচনে রেখেছেন। আমরা দেখেছি যে যাতে আগামী স্থানীয় সরকার যে নির্বাচনটা হবে সেটা যাতে শান্তিপূর্ণ, স্বচ্ছ হয় এবং কেউ যদি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। সেনাবাহিনী থাকুক না থাকুক সেটাও তো সিদ্ধান্ত পরে হবে, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যারা থাকবেন সদস্য তারাও থাকবে। কিন্তু সবচেয়ে বড় কথা, জনগণ যদি সচেতন থাকে তাহলে আমার মনে হয় যারা ষড়যন্ত্র করতে চান তাদের সংখ্যা তো থাকবে খুব কম, তারা তখন আর এসব সফল হতে পারবে না, আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াটা চালু থাকবে। আমি মনে করি যে নিশ্চয়ই ইসি যেটা বলছেন, সরকার আছে, অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে, তারা এই জিনিসটা ভেবে দেখবে না। আমরা তো চাই একটা সব কিছুর মধ্যে শান্তিপূর্ণ অবস্থানটা বজায় থাকুক, গণতান্ত্রিক প্রক্রিয়াটা বজায় থাকুক, সেটার জন্য যেটা যারা করার দরকার তাই করবে। নিশ্চয়ই, ধন্যবাদ সবুজ ভাই আপনাকে। মনি আপা, আসলে যদি বলি যে সেনা মোতায়েন তো হতেই পারে, বিরোধী দল সরকারের কাছে কিংবা রাষ্ট্রের কাছে কিংবা নির্বাচন কমিশনের কাছে স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েন চাইতেই পারে, কিন্তু কথা হচ্ছে যে বর্তমান পুলিশ কিংবা সরকারের বা রাষ্ট্রের অন্যান্য বাহিনীগুলোর আসলে কি অবস্থা, তারা কি পূর্ণাঙ্গ ক্যাপাবল কিনা, আপনার কি মনে হয়? অন্যান্য বাহিনী চাইলে ক্যাপাবল, চাইলে। এখন কোনো বাহিনী যদি ভয়ে কেঁদে ফেলে বাহিনীর কেউ, তাহলে তো কিছু করার নাই। আর সেনাবাহিনী তো বাংলাদেশেরই সম্পদ, বাংলাদেশের। তারা যদিও বিদেশের সঙ্গে যুদ্ধের জন্য তাদেরকে রেডি রাখা হয়, কিন্তু দেশের প্রয়োজনেও তো তারা
বিগত 18 মাস ইন্টারিম সরকারের সময় সেনাবাহিনী বাইরেই ছিল, আমাদের ডিউটিতেই ছিল। এবং তারপরেও যে এই যে এর মধ্যেও সরকার কিন্তু চাইলে সেনাবাহিনীকে নামাতে পারেন, বলতে পারেন কোনো একটা জায়গায়। তো সেইখানে তিনটা অন্যান্য যারা আছেন স্টেক হোল্ডার, তারা যদি কাজের দায়িত্বে অবহেলা না করেন, যদি ভালোভাবে কাজ করেন, তাহলে আমার মনে হয় যে সেনাবাহিনীর দরকার পড়ে না। এবং জনগণ যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় তাহলে দরকার পড়ে না। কিন্তু ইসি হয়তো বা এটা ভেবেই বলেছেন যে প্রথমে একটা দুইটা তো দেখবেই স্টেপগুলো, যে কিভাবে নির্বাচনটা কোন দিকে যায়, সেই জায়গায় বলতে পারেন। সেটা নিলেও ক্ষতি নাই, না নিলেও ক্ষতি নাই আমি মনে করি। কিন্তু সবারই, আমরা কিন্তু এমন সেনাবাহিনীও দেখেছি এসের সময়, আওয়ামী ফ্যাসিস্টের সময় সেনাবাহিনী আকাশের দিকে তাকিয়ে থাকতো, কাউকে কিছুই বলতো না। তো ওইভাবে দাঁড়িয়ে থাকার চেয়ে না থাকাও তো ভালো। তো এখন সেনাবাহিনী কিভাবে কাজ করবে সেটা আমরা এখনো জানি না, সেটা তো ইসি বলে নেই। এবং সরকার এটাকে অ্যালাউ করবে কিনা সেটাও আমরা জানি না। তো এখন যেহেতু কথাটা মাত্র হলো, আমরা দেখি ওয়েট অ্যান্ড সি। জি, নীলুফা চৌধুরী মনি, আরেকটি বিষয় জানতে চাই যে কামাল উদ্দিন সবুজ ভাই এক পর্যায়ে বলছিলেন যে 24-এর গণ অভ্যুত্থানের পরে যে নতুন সুযোগ পেল বাংলাদেশ, আপনি আসলে আপনার অবস্থান থেকে কি মনে করেন যে রাজনৈতিকভাবে বা রাজনীতির মাঠে বা কূটনৈতিকভাবে এই নতুন সুযোগটাকে রাষ্ট্র ঠিকমতো কাজে লাগাতে পারছে কিনা? রাষ্ট্র চেষ্টা করছে ঠিকমতো কাজে লাগানোর জন্য। এখন যেটা হচ্ছে যে সমস্যা আমার, ক্ষুধা আমার, খাদ্য নিবারণ আমাকে করতে হবে, আমাকেই চেষ্টা করতে হবে। সেখানে আমি কতটা অ্যাক্টিভ এটা একটা ডিপেন্ড করে। ধরেন আমরা যারা, সবুজ ভাইও এখানে উপস্থিত, আমরা কিন্তু 90-এর অভ্যুত্থানটা দেখেছি কাছে থেকে, অংশগ্রহণ করেছি। তো সেটা 90 এখনো ডিমে 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 টিকে আছে। তো আরও হয়তো আরও ভালো টিকে থাকতো যদি আমরা ওইভাবে তাকে আমরা রক্ষা করার চেষ্টা করতাম। জি, ঠিক সেইভাবে 24টাকে কাজে লাগাবে, কতটুকু কাজে লাগাবে, কিভাবে কাজে লাগাবে, 24-এর যারা স্টেক হোল্ডার তাদের উপরই ডিপেন্ড করে। কিন্তু এই 24 নিয়ে কিংবা জুলাই নিয়ে তো অনেক কথা হয়েছে, অনেক তর্ক বিতর্ক আলাপ আলোচনাও হয়েছে যে অনেকে জুলাই চেতনা বিক্রি করেও খাচ্ছে। হ্যাঁ, এটাই যেটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন যে যদি চেতনা বিক্রি করেন তাহলে কিন্তু বেশি দিন রাখতে পারবেন, যদি ধরে রাখতে চান তাহলে ওইভাবে চলতে হবে। তো আমি ওই কথাটাই বলছি আপনাকে যে জুলাইটাকে আমরা চাই, জুলাইটা কিন্তু আমাদের সবার। এই কারণে যে একটা ফ্যাসিস্টের অত্যাচার এতটা পর্যন্ত চলে গিয়েছিল যে প্রত্যেকেই মাঠে নেমে এসেছিল, ঘর ছেড়ে বাইরে এসেছিল। সেইখানে আমাদের ছাত্ররা নেতারা তখনও হয় নাই, তারা যেভাবে দেশের জন্য বুক চিতিয়ে দিয়েছে এটা মনে রাখার মতো। এটা তারা যদি ওই দিন ওইভাবে না আসতো হয়তো বা আমরা আরো অনেক দিন পিছিয়ে থাকতাম, জানি না কতদিন। তো সেই জন্য তাদের দিকে সম্মান দিয়েই আমি বলছি এই টিকিয়ে রাখার দায়িত্বটাও তাদেরই। জি, আমাদের তো অবশ্যই আছে, প্রত্যেকেরই আছে, কিন্তু তারা অ্যাডভান্স সৈনিক হিসেবে আমি বলবো যে তাদের একটু ভুল, তাদের একটু ভ্রান্তি অনেকটা পিছিয়ে নিয়ে যেতে পারে। ভুল পদক্ষেপ, এই ভুল পদক্ষেপ যেন কোনোভাবেই না হয়। জুলাই আমাদের এটাই অঙ্গীকার। জি, নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে। কামাল উদ্দিন সবুজ, আপনার মতামত একটু শুনে নেই। আসলে এই যে জুলাই চেতনা বিক্রির ব্যাপারগুলো আসছে, যেটি মনি আপা বললেন, জুলাই তো সবার, এবং সেই সাথে জুলাই কিন্তু শ্রদ্ধার হওয়ার কথা, আরও সম্মানের হওয়ার কথা। সেই দিক থেকে আসলে 24-এর গণ অভ্যুত্থানের পরে নতুন সুযোগকে কাজে লাগিয়ে জুলাইকে আমরা আসলে কতটুকু ডিগনিফাইড করতে পারলাম? জুলাইকে কতটুকু ডিগনিফাইড করতে পারলাম এটা পুরোপুরি বলার সময় এখনো আসেনি। এই কারণেই যে মনে করেন আমরা 1.5 বছরের একটা অন্তর্বর্তীকালীন সরকার দেখেছি, সেখানে অনেক আলোচনা আছে, সমালোচনাও আছে, সেটাতে আমি যাব না। আমার কথা হচ্ছে যে এই যে আবার এরপরে যে একটা নতুন একটা পর্ব শুরু হলো, একটা নির্বাচনের মধ্য দিয়ে যেটা গণতান্ত্রিক সরকার এখন দেশ পরিচালনা করছেন, সেখানে আমরা যারা সরকারি দল এবং বিরোধী দল যারা আপনার সংসদে আছেন, সেখানে আমরা কিছু কথাবার্তা শুনছি, এর বাইরেও শুনছি। সেটা হচ্ছে যে কেউ কেউ জুলাইকে এক ধরনের মানে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু আমরা এটা যদি দেখি মোটা দাগে, দেখেন এখানে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল যারাই আজকে সংসদে আছেন, সংসদের তারা কিন্তু সবাই কিন্তু জুলাইয়ের স্টেক হোল্ডার ছিলেন, অন্যরাও ছিলেন। কাজে জুলাইকে কেউ ডিজোন করছে না এখানে, আমি এখনো দেখি নাই, বিএনপিকে তো দেখি নাই, অন্য, কিন্তু এখানে কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে আপনার
দেখার দৃষ্টিভঙ্গিতে হয়তো আমরা আপনার ভিন্নতা আছে। তো এখন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব যেটা বলেন জুলাইকে বিক্রি করার, যেটা বলে বিক্রি করা হতে উনি এটা বলছেন চেতনা বিক্রি করা। এটা বিষয়টা হচ্ছে যে আজকে তো যে পার্লামেন্টটা হলো একটা স্বচ্ছ নির্বাচন এবং শান্তিপূর্ণ, সেটা কি জুলাইয়ের অন্যতম আপনার সফলতা নয়? অবশ্যই সেই পার্লামেন্ট যে এত ফাংশনাল করার জন্য আমরা দেখছি যে যিনি লিডার অফ দ্য হাউস, যিনি প্রধানমন্ত্রী, উনি সবার আগে যে বসে থাকেন এখানে, এবং পার্লামেন্টে যে পরিমাণ সময় উনি দেন, এবং অন্যান্য মানে ওনার দলের যারা এমপি আছেন বা বিরোধী দলে আছেন, ইজ ফাংশনিং আমরা এখন পর্যন্ত মোটামুটি ভালোই দেখছি, আমরা ভবিষ্যতে ভালো দেখতে চাই। কথা হচ্ছে যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে আপনি তো আমরা বলি যে সংসদ ফোকাল পয়েন্ট অফ অল অ্যাক্টিভিটিস, তো সেটার একটা নমুনা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কথা হচ্ছে এটাকে কতটুকু এগিয়ে নিতে পারবেন আমরা দেখবো পরে। কিন্তু জুলাইয়ের যে অন্য যে বিষয়গুলি আছে, জুলাইকে তো কেউ অশ্রদ্ধা করছে না। আমরা এটা শুনলাম যে দেখলাম যে কয়েকদিন আগেও আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে শুনেছি যে জুলাইয়ের কথা উনি বলেছেন যে জুলাই হয়েছে বলেই তো বাংলাদেশ আজকে এই অবস্থায় আছে, এই নির্বাচন হয়েছে, আমরা ক্ষমতায় এসেছি, কাজে জুলাইকে অশ্রদ্ধা করার কোনো কারণ নাই। আরেকটা হচ্ছে যে ওই আপনার সরকারি দলের মানে বিএনপির যে মহাসচিব উনি নিজে বলেছেন যে অক্ষরে অক্ষরে ওনারা জুলাই পালন করবে, কিন্তু জামাতে ইসলাম থেকে বলা হচ্ছে যে জুলাইয়ের কিছু কিছু গণবর্ষ বিভিন্ন জায়গায় বিএনপি ওনাদের যে অঙ্গীকার ছিল সেখানে থাকছে। কিন্তু আমরা এটাও জানি যে এই নির্বাচনটা হওয়ার আগে ঐক্যমত যে কমিশন ছিল সেখানে এইসব দীর্ঘ 7 মাস নানা আলোচনা বিভিন্ন ইস্যুতে অনেকগুলি বিষয়ে তারা সম্মত হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে সম্মত হন নাই, তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। বিএনপিরও আছে, জামাতেরও আছে, এনসিপিরও আছে, যারা যারা যখন একটা সংসদ আপনার গঠিত হলো তখন তো সংসদের মাধ্যমেই এই কাজগুলি করতে হবে, এটা আইনগতভাবে তো আপনাকে তো একটা কনস্টিটিউশনাল প্রসেসের মধ্যে যেতে হবে, সেখানে সংবিধান আপনার পরিবর্তন সংশোধন করতে হলে সেখানে করতে, সেটার উদ্যোগ নেওয়াও হয়েছে। আমি যেটা মনে করি যে জুলাইয়ের যে চেতনার কথা বলি, এটা তো একটা অনেক বড় একটা ক্যানভাস, এখানে অর্থনৈতিক ব্যাপার আছে, এখানে রাজনৈতিক ব্যাপার আছে, গণতান্ত্রিক ব্যাপার আছে, গণমাধ্যমের ব্যাপার আছে, সেখানে বড় ধরনের ব্যর্থ এখনো ঘটেছে বলে আমার কাছে মনে হয় না। কিছু কিছু কথাবার্তার মাধ্যমে হয়তো মতবিরোধ থাকতে পারে বা দেখার ভিন্নতা থাকতে পারে, সেটা থাকতেই পারে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে। কাজে আমি আশা করতে চাই যে যেভাবে চলছে সেটা নিশ্চয়, আর বিরোধী দলের যদি মনে করেন যে তাদের কোনো বক্তব্য আছে, সেখানে তাদেরকে তো যে কমিটিটা হয়েছে সংবিধান সংশোধনের, সেখানে ওনাদেরকে ইনভাইট করা হয়েছে, তারা পার্লামেন্টারি প্রসেসের মধ্যে তো আছে, তারা সেখানেও যেতে পারে, তাদের বক্তব্য দিতে পারে, এর বাইরেও বলতে পারে, কোনো অসুবিধা নাই। আমরা তো দেখি যে মাননীয় প্রধানমন্ত্রী অনেক বেশি অ্যাকোমোডেটিভ। উনি তো আমি দেখলাম বিরোধী দলের প্রতি যেভাবে ওনার যে আচরণ, ওনার যে কথাবার্তা, কখনো দেখি নাই এখন পর্যন্ত যে উনি খুব মানে খুবই মানে কি বলে ওনাদেরকে খেপিয়ে তোলার জন্য বা ওনাদেরকে মানে একেবারে তুচ্ছতাচ্ছিল্য করার জন্য কোনো বক্তব্য তো নাই। তো কাজে এটা তো অ্যাকোমোডেটিভ পলিসি, তো কাজে বিরোধী দল যারা আছেন তাদেরও দায়িত্ব আছে, আমি সেভাবেই দেখতে চাই। জি, অসংখ্য ধন্যবাদ কামাল উদ্দিন সবুজ এবং নীলোফার চৌধুরী মনি এমপি, আপনাদের দুজনকেই আজকে আমাদের দেশ সন্ধ্যার আয়োজনে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের মতো দেশ সন্ধ্যার আয়োজনে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।